ওকে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নতুন একটা টপিক কভার করছি। টপিকটা হচ্ছে চ্যাপ্টার 5 গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তোমাদের এখন একটু মনে হবে স্যার চ্যাপ্টার 4 কোথায় গেল? ওয়েল, চ্যাপ্টার 4 নিয়ে তোমরা অলরেডি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছো। তোমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছো সেটা হচ্ছে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, যেটা আমাদের চ্যাপ্টার 4-এর টপিক। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে দেখব তোমাদের প্রেজেন্টেশন কেমন হয়, তোমাদের নলেজ অ্যাকচুয়ালি তোমরা গেইন করতে পারো কিনা। আমার মেইন টার্গেট হচ্ছে কি, এই একটা চ্যাপ্টার আমি পড়াই না, এটা আমি রিসার্চের জন্য দিই। হ্যাঁ, সো আমি চাই যে তোমরা নিজেরা রিসার্চ করো। আমি যদি দেখি প্রেজেন্টেশনের অবস্থা খুবই খারাপ, মানে ইউ হ্যাভ লাইক জিরো নলেজ অ্যাবাউট ইট, দেন আই উইল ডিসাইড অ্যান্ড আই উইল মেক শিওর দ্যাট এই টপিকটার উপরে আমি নতুন করে লেকচার দিচ্ছি। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি দিব না। আই উড লাইক টু সি which is basically your presentation is due in 2 days, less than 2 days now. So let's see how you do. ওটার উপর ডিপেন্ড করে যদি লেকচার প্রয়োজন হয় তাহলে আমি লেকচার দেব, বাট একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ওটার উপরে থাকতে হবে। এনিওয়ে, সো আজকে আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করছি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওকে, এই টপিকটাতে আমরা বেশ কয়েকটা সাব টপিক কভার করব, যেমন উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কনস্টিটিউশন, উইল টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দ্য ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, দ্য প্রেজেন্ট অ্যামেন্ডেড কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, দ্য রোলস অফ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লেজিসলেচার, জুডিশিয়ারি সিস্টেম, কে কীভাবে কাজ করে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটা মানে ইনিশিয়াল একটা ধারণা নেব। ওকে, বাট ইফ আই স্টার্ট টকিং অ্যাবাউট কনস্টিটিউশন ইটসেলফ, একজন ভদ্রলোক আছেন, এই ভদ্রলোককে মনে হয় তোমরা সবাই চিনো, মিস্টার অ্যারিস্টটল। হি ইজ আ ফিলসফার। সো এই ভদ্রলোক প্রায় 150টা গ্রিক কনস্টিটিউশন নিয়ে উনি রিসার্চ করেছে, এবং উনি রিসার্চ করে একটা সার্টেন কনক্লুশনে এসেছে, বা উনি ডেসক্রাইব করেছে কনস্টিটিউশনটা আসলে কি। উনি এটাকে এভাবে ডিসক্রাইব করেছে, এক লাইনে যেটা ডেসক্রিপশন করা যায় সেটা হচ্ছে কি, ক্রিয়েটিং দ্য ফ্রেম আপন উইচ দ্য গভর্নমেন্ট অ্যান্ড লজ অফ আ সোসাইটি আর বিল্ট। ওকে, টু এলাবোরেটেড, উনি যেভাবে করে এটাকে ডিসক্রাইব করেছে, উনি কনস্টিটিউশনকে ডিসক্রাইব করেছে এভাবে যে এটা এমন একটা জিনিস যেই জিনিসে যে কোনো একটা অর্গানাইজেশন বা যে কোনো একটা কান্ট্রি কীভাবে চলবে তার সার্টেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে, এক একটা মানুষের এক একটা রোল থাকবে, রাইট? কার রোল কি, কোন লটা কিভাবে হবে, কে কিভাবে কাজ করবে, সব কিছুর একটা বুক থাকবে। এটা এই বুকে আর কি সব কিছু লেখা থাকবে, যে মানে ইট ক্যান বি আনরিটেন টু, বাট মেইনলি ডিফাইন করে দেওয়া হবে কার দায়িত্ব কি, একটা সার্টেন ইনস্টিটিউশন কিভাবে চলবে, একটা সার্টেন কান্ট্রি কীভাবে এটাকে রান করবে, এটার সার্টেন লগুলা কি থাকবে, আর মোর ওভার এখানে যেই সার্টেন লসগুলা থাকবে এটা কাদের উপর অ্যাপ্লিকেবল, কাদের উপর অ্যাপ্লিকেবল না, এবং কিভাবে কে ডিসিশন নিবে, কে ডিসিশন মেক করবে, কে ইমপ্লিমেন্ট করবে, সব কিছু এটা ডিফাইন করা থাকবে। তার মানে দ্য আলটিমেট গোল ইজ দ্য ল কীভাবে মেনটেন হবে, ল কীভাবে চলবে, যে কোনো একটা ইনস্টিটিউশন বা একটা কান্ট্রি বা একটা বিজনেস, যেটার কথাই আমরা বলি না কেন, সবার কিন্তু একটা সার্টেন কনস্টিটিউশনের আন্ডার দিয়ে যেতে হবে। আচ্ছা, কনস্টিটিউশনটা কিন্তু যে শুধু লিখিত আকারে থাকবে তা না, ইট ক্যান বি আনরিটেন টু। আমি যদি একটা মেজর এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ইউকে, ইউনাইটেড কিংডম, রাইট? ইউনাইটেড কিংডমের কিন্তু কোনো রিটেন ফর্মে কোনো কনস্টিটিউশন নাই। ওনাদের কনস্টিটিউশনটা অলিখিত আকারে আছে, কারণ পিপল নো দেয়ার রাইটস, সবাই জানে যে কোনটা কীভাবে করা আছে, বাট এটা কিন্তু লিখিত আকারে নেই। বাট আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা কিন্তু অ্যাবসলিউটলি লিখিত আকারে আছে। একটা জিনিস মাথায় রাখবা, যে কনস্টিটিউশন কিন্তু ফিক্সড, ইটস রিজিড, ইউ ক্যান নট চেঞ্জ ইট। হ্যাঁ, তুমি কনস্টিটিউশনকে আপডেট করতে পারো, ওকে, যে কোনো একটা সার্টেন লকে তুমি আপডেট করে আনতে পারো, বাট সেটার জন্য তোমার অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্টটা জিনিসটা কি সেটা আমি একটু পরেই তোমাদেরকে বুঝিয়ে দিব। বাট এই কনস্টিটিউশন, যদি আমি গভর্নমেন্টের কথা বলি, এটা কিন্তু গভর্নমেন্টকেও ওই কনস্টিটিউশনটাকে মানতে হবে। কেউ আমরা কনস্টিটিউশনের বাহিরে না, আমরা সবাই কিন্তু কনস্টিটিউশনের আন্ডারে পড়ি, ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, এভরিবডি। আমরা কনস্টিটিউশনের যে লগুলো আছে, উই অল হ্যাভ টু অ্যাবাইড বাই ইট, ইউ ক্যান নট চেঞ্জ ইট, জাস্ট লাইক দ্যাট, রাইট? সো
ধরো কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি বলে হ্যাঁ আই এম দ্য ল, নো দে আর নট, দে আর উইদিন দ্য কনস্টিটিউশন, উইদিন দোজ লস অ্যান্ড দে হ্যাভ টু অ্যাবাইড বাই ইট। ইভেন সে যদি কোনো ভুল করে কনস্টিটিউশন ওয়াইজ তার যে পানিশমেন্টগুলো হবার কথা সেই পানিশমেন্টগুলো কিন্তু তারও হবে। সো এটাকে চেঞ্জ করা পসিবল না। সো দ্য আলটিমেট থিং ইজ দ্য কনস্টিটিউশন ইজ আ বেসিক ল অফ আ নেশন অর আ স্টেট উইচ সেটস আউট হাউ দ্য স্টেট উইল বি অর্গানাইজড বাই ডিসাইডিং দ্য পাওয়ার্স অ্যান্ড অথরিটিজ অফ গভর্নমেন্ট বিটুইন ডিফারেন্ট পলিটিক্যাল ইউনিটস। সো যেটা আমি একটু আগে বললাম, যদি আমি ধরে নাও আমি এই ইউনিভার্সিটির কথা বলছি, ওকে, এই ইউনিভার্সিটিটা আসলে কিভাবে রান করবে? হাউ ডু ইউ থিঙ্ক দ্য ইউনিভার্সিটি উইল রান? সরি স্যার, সার্টেন রুল কে বানাইছে? ওয়েল, আমি ইউনিভার্সিটিটা কিভাবে রান করব সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি এখানে একজন ম্যানেজমেন্ট আছে। সো ফার্স্টেই একটা ম্যানেজমেন্ট আছে, এরপরে আমাদের ইউনিভার্সিটি ভিসি, প্রোভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিফারেন্ট ডিপার্টমেন্ট হেডস, ডিফারেন্ট ফ্যাকাল্টিস আছে। আমি যদি এবার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে চলে যাই, আমাদের অ্যাডমিন, আইটি, অ্যাডমিশনস, ব্র্যান্ডিং এগুলো আছে, তাদের আন্ডারে আবার এমপ্লয়িজ আছে। মানে এভাবে করে কিন্তু মানে সবার কিন্তু কার কি জব, কার কি রোল সেটা কিন্তু ডিফাইন করা আছে। এটা কে করেছে? ডেফিনেটলি এটা ম্যানেজমেন্ট করেছে। কিন্তু ইউনিভার্সিটিটা রান করতে হইলে যে সার্টেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হবে, আছে না? এটা কি করে দিয়েছে? এটা করে দিয়েছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউ আন্ডারস্ট্যান্ড? সো সবার কার কি দায়িত্ব, কার কিভাবে কি করতে হবে সেটা কিন্তু ডিফাইন করা আছে। যেমন ফর এক্সাম্পল, লুক অ্যাট মি, আমার কথাই যদি তুমি চিন্তা করো, আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড, আমি অ্যাডমিশনের কি কি কাজ আছে না আছে এগুলো কিন্তু আমাকে ডিফাইন করা আছে, আমার এই কাজ আছে, আমার ওইভাবেই কাজ করতে হবে, রাইট? আমি এরপরে আবার আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, টেক্সটাইল ডিপার্টমেন্টের আমি ফ্যাকাল্টি, আমার ওখানে কি কি কাজ করতে হবে সেটাও কিন্তু আমার ডিফাইন করা আছে। এই যে আমি তোমাদেরকে দুপুর 2টার সময় ক্লাস দিচ্ছি, রাইট? কেন নিচ্ছি? কারণ আমার একটা সার্টেন রোল আছে, আমি অ্যাজ আ ফ্যাকাল্টিও আমার একটা রোল আছে। সো আমি এই জন্য তোমাদের সাথে এখানে ক্লাস নিচ্ছি। সো আমার রোল কিন্তু ডিফাইন করা। এখন ধরো আমি আমার কাজটা, দায়িত্বটা পালন করলাম না, সো ডেফিনেটলি আমার একটা সার্টেন পানিশমেন্ট হবে। এই মানে তার মানে কি ইউনিভার্সিটির একটা সার্টেন গাইডলাইন বা একটা সার্টেন রুলস কিন্তু আছে। তার মানে কি ইউনিভার্সিটি ডু হ্যাভ আ কনস্টিটিউশন বাই ইটসেলফ। আমি যদি এই মুহূর্তে ক্লাস না নিই, তার মানে কি ইদার আমার এই ক্লাসটাকে আবার মেকআপ করে দিতে হবে, অথবা আমি যদি বলি যে না করবো না, তাহলে তারা নেসেসারি অ্যাকশন নেবে আমার বিরুদ্ধে। দ্যাট ইজ হাউ ইট ইজ রান। এই রুলসগুলো করা আছে, এই সার্টেন রুলসগুলো কিন্তু ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট করে। কিন্তু আবার ইউনিভার্সিটি কীভাবে রুল করবে, যেমন ফর এক্সাম্পল আমার এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াইতে হবে, কারণ কি এই চ্যাপ্টারটা আমরা ইউজিসিতে বা এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করেছি যে হ্যাঁ আমি আমার সিলেবাসটা এটা থাকবে, আমি এই চ্যাপ্টারটা তোমাকে পড়াবো, আমি তোমাকে এটা জানাবো যে তোমার ল অনুযায়ী তোমার চলতে হবে। আই এম ডুইং ইট, রাইট? সো এগুলা সব ডিফাইন করা আছে, এবং একটা যে কোনো একটা ইনস্টিটিউশন বা একটা কান্ট্রি বা যেটাই হোক না কেন সেটা কিন্তু সার্টেন ল বা গাইডলাইন দিয়েই চলবে। অ্যান্ড দিজ আর দ্য বেসিক ল অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইট, রাইট? সো যেটাই হোক না কেন ইউ হ্যাভ টু গো বাই দেয়ার ল। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এই দিকটা শুধুমাত্র আমি যেতে পারবো, আর এই পাশটায় আমি শুধু ওই সাইড থেকে আসতে পারবো। মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট আ রোড, হ্যাঁ, এই মাঝখানে ডিভাইডার, দুই পাশে রোড, আমি শুধু এদিকে এই এক ডিরেকশন যেতে পারবো। কিন্তু তুমি কি করলা, তুমি চিন্তা করলা যে না তুমি ওই পাশ দিয়ে আসবা, কি হবে? উই মাইট ক্র্যাশ। দের ইজ এ চান্সেস, হাই চান্সেস দ্যাট একটা ক্র্যাশ হবে। বা তুমি চিন্তা করছো না আমি তো একদম হালকা চাপাই দিয়ে চলে আসবো, বাট স্টিল ইউ আর কী করতেছো তুমি? ইউ আর নট অ্যাবাইডিং দ্য রুল, ইউ আর ব্রেকিং দ্য রুল। তোমার পানিশমেন্ট হবে না? এই পানিশমেন্টটা কেন হবে? কারণ কনস্টিটিউশনে লেখা আছে যে এই রুলটা যদি তুমি ভাঙো তাহলে তোমার এই পানিশমেন্ট হবে, রাইট? সো এগুলা কিন্তু সব কিছু একটা লয়ের মধ্যে আছে, অ্যান্ড that is why the constitution is the fundamental law of the state, containing the principles upon which the government is founded and regulating the divisions of sovereign powers, directing to what persons
of each of these powers is to be confided and the manner is to be exercised. So এই যে লগুলো আছে, পুলিশ তুমি যে উল্টা আসতেছো, পুলিশ তোমাকে ধরবে না কেন? কারণ এই লটা বানানো আছে, ইটস এ ফান্ডামেন্টাল ল, যে তুমি উল্টা দিকে আসতে পারবা না। তোমাকে যদি ধরতে পারে, তোমার এটার ফাইন হবে, তোমার যে পানিশমেন্টটা আছে সেটা হবেই। হ্যাঁ, সামটাইমস ইউ ক্যান ট্রিক, বাট দিস ট্রিক উইল নট ওয়ার্ক এভরি সিঙ্গল টাইম, ট্রাস্ট মি, ইট উইল নট। সো এই কারণেই কনস্টিটিউশনটা দেয়া আছে এবং এখানে বলা আছে কার কি কাজ, কার কি দায়িত্ব, কে কি করবে, তুমি কি করতে পারবা, তুমি কি করতে পারবা না, সব কিন্তু তোমাকে ডিফাইন করে দেওয়া আছে। সো নাও এভরিথিং ইজ গিভেন টু ইউ, ইউ জাস্ট হ্যাভ টু ফলো বাই ইট, ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই ইট, রাইট? আচ্ছা, এবার চলে আসি দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আমি কিন্তু জেনারেল আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, এই বিষয়টাতে কনস্টিটিউশনের। সো লেটস টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। ওয়েল, নাম্বার ওয়ান, you must know this, that the constitution of Bangladesh is the supreme law of the country. এই দেশের আমরা কেউ কনস্টিটিউশনের বাইরে না, না তুমি, না আমি, না ধরো আমাদের ভিসি স্যার, না ধরো বাংলাদেশের প্রাইম মিনিস্টার, না ধরো বাংলাদেশের প্রেসিডেন্ট, আমরা কিন্তু কেউ কনস্টিটিউশনের বাইরে না। আমরা কনস্টিটিউশন ব্রেক হবে বা লস ব্রেক হবে এমন কোনো কাজ যদি করি, তাহলে এটার যে পানিশমেন্টটা আছে সেটা কিন্তু আমাদের সবাই, মানে আমাদের যে যেটা করবো এটা কিন্তু মেনে নিতে হবে, ফেস করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ কি? কারণ হচ্ছে তুমি ল মানো নাই, তো তোমাকে ধরবে না। সো কনস্টিটিউশনে যত ধরনের ল আছে সব কিছু ওখানে বলা আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে গিয়ে এই কনস্টিটিউশনে বলা আছে বাংলাদেশ অ্যাজ আ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ওয়ার দ্য সোভরেন বিলংস টু দ্য পিপল অ্যান্ড লেইজ ডাউন দ্য ফ্রেমওয়ার্ক ডিফাইনিং দ্য ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রিন্সিপালস অফ দ্য স্টেট অ্যান্ড স্পেলস আউট দ্য ফান্ডামেন্টাল অফ দ্য রাইটস। সো কনস্টিটিউশনে ধরো ফর এক্সাম্পল, তুমি তোমার যে রাইটগুলো অ্যাজ আ সিটিজেন আছে এটা কোথায় লেখা আছে? কনস্টিটিউশনে। তোমার কিন্তু প্রায় 17টা না 18টা তোমার ফান্ডামেন্টাল রাইটস আছে একটা সেকশনে, কনস্টিটিউশনের একটা সেকশনে লেখা আছে এই রাইটগুলো। তুমি অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি তুমি কি করতে পারবা, কি করতে পারবা না, রাইট? ফর এক্সাম্পল, তুমি কি ফ্রিলি রাস্তায় দিয়ে হাঁটতে পারবা? পারবা না ফ্রিলি? অবশ্যই না, পারবো না। তুমি পারবা, এটা তোমার একটা রাইট। তোমার যাকে ইচ্ছা তুমি তাকে ভোট দিতে পারবা, এটা তোমার একটা রাইট। তোমার ভোট দাও, তুমি সামনে ইলেকশন, রাইট? তুমি ভোট দিতে পারবা, এটা তোমার একটা রাইট এবং ইউ শুড ডেফিনেটলি ফলো দ্যাট রাইট। আমাদের মধ্যে একটা প্র্যাকটিস আছে, আমি তোমাদেরকে এখানে মানে করতে আসি নাই, মানে ফোর্স করতে আসি নাই, বাট হেই, লিসেন টু দিস, you being the citizen of this country, it's your right to choose. তুমি ভোট দিতে পারবা, তুমি কাকে ভোট দিবে এটা তোমার ইচ্ছা। সো ইউ শুড ডেফিনেটলি ইউজ দ্যাট রাইট, ইউ শুড ডেফিনেটলি গো অ্যান্ড ভোট। এই যে আমি, ওই যে আমাদের মধ্যে একটা আছে, হ্যাঁ ভোট দিলে কি হবে না হবে, আমি ভোট দিতে যাব না, আমি বাসায় ঘুমাই। গাইস, ইটস ইউর রাইট, ইউ শুড প্র্যাকটিস ইট। তোমার ভোট তুমি দিতে পারো নাকি পারো না এটা অন্য হিসাব, আর তুমি সেন্টারে গিয়েছো ভোট দিতে, তুমি গিয়ে ভোটটা দিচ্ছ, এটা তোমার রাইট অ্যান্ড ইউ শুড ডু ইট অ্যাজ আ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, ইউ শুড, রাইট? কারণ তোমরা এখন সবাই মাশাআল্লাহ অ্যাডাল্ট এবং তোমাদের ভোট দেওয়ার রাইট আছে। সো হয়তো বা অনেকেই তোমরা প্রথমবারের মতো ভোট দিবা, চেষ্টা করে ভোট দিতে, মজা লাগবে। Anyway, so definitely Bangladesh is a secular democratic republic, এটা মাথায় রাখবে। এবং আমরা যারা আছি আমাদেরই কিন্তু আলটিমেট পাওয়ার। খেয়াল করবা, এই যে মানুষ রাস্তায় গিয়ে আন্দোলন করে, এটা কিন্তু আমাদের একটা রাইট। আমি জানি না তোমরা জানো কি না। হ্যাঁ, এখন তুমি যদি হরতাল করে গাড়ি পোড়াও, দ্যাট ইজ নট ইউর রাইট, ইউ ক্যান নট ডু দ্যাট, বাট তুমি শান্তিপূর্ণভাবে রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারো, দ্যাটস ওকে, বাট শান্তিপূর্ণ, তোমার মানতে হবে। তুমি এখন না তুমি এখন করতেছো না, আমি রাস্তা জ্যাম করব, আমি গাড়ি পোড়াবো, রাইট? দ্যাট ইজ নট ইউর রাইট। তোমার রাইট এই পর্যন্তই, তুমি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারো,
কিন্তু তুমি কাউকে ব্যারিকেড দিয়ে তুমি রাস্তায় ভাঙচুর করবা, পুলিশদের সাথে ভাঙচুর করবা, বাস পুরাবা, ট্রাক পুরাবা, গাড়ি হামলা করবা, ইউ ক্যান নট ডু দ্যাট, বাট ইউ ক্যান প্রোটেস্ট অ্যাজ আ সিটিজেন। তুমি চাইলে একটা গভর্নমেন্টকে উঠাই দিতে পারো, তুমি চাইলে একটা গভর্নমেন্টকে নামাই দিতে পারো। অ্যাজ আ সিটিজেন দ্যাট ইজ ইউর রাইট, নো দ্যাট, এটা কিন্তু তোমার একটা রাইট। আচ্ছা, এই যে কনস্টিটিউশনটা, আমাদের কনস্টিটিউশনটা আসলে কবে পাস হয়েছিল? আমাদের অ্যাসেম্বলিতে এই কনস্টিটিউশনটা November 4th, 1972, লিখে ফেলো এই ডেট দুইটা। The Constitution of Bangladesh was passed by the Constituent Assembly of Bangladesh on November 4th, 1972. And it came into effect. Effecte আসছে আমাদের victory day-তে। Okay, our first victory day, the first year victory day was December 16, 1972. আমাদের বাংলাদেশ স্বাধীনের ঠিক এক বছর পরে 16ই ডিসেম্বর 1972-তে এই কনস্টিটিউশনটা এফেক্টে এসেছে। এবং আমাদের ওই যে পাকিস্তানিদের সাথে বা পাকিস্তানের সাথে ওদের আর্মিদের সাথে যখন আমাদের যুদ্ধ শেষ হলো 16ই ডিসেম্বর, তার ঠিক এক বছর পরে গিয়ে এই কনস্টিটিউশনটা অন এফেক্টে এসেছে। এই দুইটা ডেট কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট, প্লিজ নো ইট। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেই কনস্টিটিউশনটা, এটা কিন্তু বলা হয় যে এখানে বলা আছে যে ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম, এই জিনিসগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশন ফলো করে বা আমাদের কনস্টিটিউশন এটা। অ্যান্ড মোর ওভার 1972-তে যখন এই কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়েন অ্যাডপ্টেড ইন 1972, দিস ওয়াজ দ্য মোস্ট লিবারেল কনস্টিটিউশন অফ দ্যাট টাইম। সবচেয়ে লিবারেল একটা কনস্টিটিউশন ছিল আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন 1972-তে। ওকে, নো দিস প্লিজ, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা কিছু ফিচার্সে চলে আসি। ওকে, মানে সার্টেন কিছু ফিচার, মানে কনস্টিটিউশনের ফিচার যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, উইচ আই ওয়ান্ট ইউ টু নো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড নো ইট। নাম্বার 1, রিটেন কনস্টিটিউশন। শুরুতেই বলেছিলাম যে কনস্টিটিউশন কিন্তু রিটেনও হতে পারে, আবার আনরিটেনও হতে পারে, মৌখিকও হতে পারে। বাট আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা একদম লিখিত আকারে, রিটেন ফর্মে আছে। অ্যান্ড লাইক ইট ইজ ডকুমেন্টেড, অ্যান্ড আই অলরেডি টোল্ড ইউ ওয়েন ইট কেম ইন টু এফেক্ট ইন, মানে অ্যাসেম্বলিতে এসেছিল 4th November 1972-তে, এবং আমাদের ভিক্টরি ডে 16 December 1972-তে ইট কেম ইন টু এফেক্ট। আমাদের কনস্টিটিউশন আসলে কি কি আছে? এনি আইডিয়া কি কি আছে? এরপর শ্রাবণ ধারা, এরপর এনিথিং এলস? নো? আচ্ছা, আমাদের কনস্টিটিউশনে 3-4টা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন নাম্বার 1, এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো, এখন মাথায় আসছে না, এটা চাইলে তোমরা লিখতে পারো। নাম্বার 1, আওয়ার কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ স্টার্টস উইথ বিসমিল্লাহির রহমানির রহিম। ডিড ইউ নো দ্যাট? জানতাম না, আজকে জানলাম। সো জানতাম, গুড। সো বাংলাদেশের কনস্টিটিউশন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে স্টার্ট হয়। নাম্বার 2, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে 153টা আর্টিকেল আছে, প্রায় 153টা ধারা আছে, যেটা স্যার বললেন মাত্র। 153টা আর্টিকেল আছে, লেখো। নাম্বার 1, the Constitution of Bangladesh starts with Bismillahir Rahmanir Rahim. Number 2, আচ্ছা আর্টিকেলটা একটু পরে আসি। আচ্ছা, একটা জিনিস, I just want to know what you think. তার মানে কি বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি? ওকে, আচ্ছা, বাংলাদেশকে কিন্তু আমরা ইসলামিক কান্ট্রি অথবা মুসলিম কান্ট্রি হিসাবে কনসিডার করি না। কেন করি না? কারণ হচ্ছে বাংলাদেশে 100% মুসলিম নাই। বাংলাদেশ ইজ আ মুসলিম মেজরিটি কান্ট্রি ওয়ার ইসলাম ইজ মোস্টলি প্র্যাকটিসড,
about 90% of the population follows Islam or they are Muslims as religion, but there are other religions as well, right? এবং ওই রিলিজিয়নগুলোও কিন্তু বাংলাদেশে ফ্রিলি প্র্যাকটিস করা হয়। তার মধ্যে সেকেন্ড হিউজ যেটা সেটা হচ্ছে ইসলাম, এরপরে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, সরি আমি প্রথমটা কি বলছি, ইসলাম, সরি আমি মনে করছি হিন্দু বলছি। সেকেন্ডটা হচ্ছে গিয়ে হিন্দুইজম, থার্ডটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, নাম্বার ফোর্থ হচ্ছে বুদ্ধিজম, অ্যান্ড সো অন অ্যান্ড অন। ওকে, সো এই চারটাই হচ্ছে গিয়ে মেজরিটি, মোস্টলি কিন্তু প্র্যাকটিসড হয় এই চারটা রিলিজিয়ন। তার মধ্যে ইসলাম প্র্যাকটিস হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। সো আমরা কিন্তু যেমন আমরা সৌদি আরবিয়াকে যেমন মনে হয় আমরা মুসলিম কান্ট্রি হিসেবে কনসিডার করি, আমরা ইন্দোনেশিয়া 100% মুসলিমস, রাইট, মুসলিম কান্ট্রি হিসেবে কনসিডার করি। পাকিস্তান কিন্তু আমরা মুসলিম কান্ট্রি হিসেবে কনসিডার করি, কিন্তু ওদের ওখানে কিন্তু অন্য রিলিজিয়নেরও আছে। সো এই যে কান্ট্রিগুলা ওরা কিন্তু নিজেদেরকে মুসলিম কান্ট্রি হিসেবে কনসিডার করে, বাট আমাদের বাংলাদেশকে আমরা ডেফিনেটলি মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে কনসিডার করি। এবং আমাদের এখানে সবাই ফ্রিলি তাদের রিলিজিয়ান প্র্যাকটিস করে। আমাদের এখানে ঈদের সময় সবাই ঈদের ছুটি পায়, পূজার সময় সবাই পূজার ছুটি পায়, ক্রিসমাসের সময় এই বড়দিনে সবাই ছুটি পাবে 25শে ডিসেম্বর, রাইট। মানে এরপরে বুদ্ধ পূর্ণিমা হয়, রিমেম্বার বৌদ্ধদের যখন বড়দিন আসে ওই সময় ওনাদেরও প্র্যাকটিস করা হয়, সরকারি ছুটি থাকে। সো অল অফ দিস আর প্র্যাকটিসড, মেক সেন্স? আচ্ছা, সো তো স্টিল বাংলাদেশের কনস্টিটিউশন স্টার্ট হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। নাম্বার 2, বাংলাদেশের কনস্টিটিউশনে নেক্সট যে জিনিসটা আছে সেটাকে বলা হয় প্রিয়ম্বল। হোয়াট ইজ আ প্রিয়ম্বল? এনি আইডিয়া ম্যাডাম, স্যার? প্রিয়ম্বল? নো? প্রতিটা অর্গানাইজেশনের প্রতিটা জিনিসের কিন্তু একটা করে একটা থাকে না, ওই যে মিশন অ্যান্ড ভিশন, তাদের কোম্পানির সামারি থাকে না, ঠিক সেমভাবে প্রিয়ম্বলটা হচ্ছে কি আমাদের দেশের সামারি, আমাদের দেশটার হিস্ট্রি, ছোট্ট একটা সামারি যেখানে লেখা আছে আমরা কিভাবে বাংলাদেশ হলাম, বাংলাদেশের মেইন মিশন অ্যান্ড ভিশন কি, আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই, এই জিনিসগুলো হচ্ছে কি প্রিয়াম্বলে লেখা আছে। ছোট্ট ছোট্ট 3টা না 4টা প্যারা মনে হয়, এক একটা প্যারাগ্রাফে মনে হয় 2টা না 3টা করে লাইন, ছোট্ট ছোট্ট। এক্স্যাক্টলি, আমরা প্রফেশনাল এবং আমরা কোথায় নিজেদেরকে দেখতে চাই, আমরা একসময় টপ 10-এ আসতে চাই, মানে যেগুলো লেখা আছে না। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে প্রিয়ম্বলে লেখা আছে যে বাংলাদেশ কোত্থেকে আসছে, কি হয়েছে, আমরা একটা সময় ইস্ট পাকিস্তান ছিলাম, এরপরে আমরা আমাদের পেয়েছি, স্বাধীনতা পেয়েছি 1971-এ, কত মানুষ মারা গেছে, কত যুদ্ধ করেছে, কে কী করেছে, এরকম ছোট ছোট একটা সামারি লেখা আছে। দ্যাট ইজ কল্ড দি প্রিয়ম্বল, যেটা কিনা আমরা আরও ইজিলি যদি বলি introductory and expressionary statement in the document, in a document. Okay, number 3 আমাদের যেটা আছে সেটা হচ্ছে 153টা আর্টিকেল আছে, আমাদের 153টা আর্টিকেল আছে, যেখানে কিনা আমরা যে সার্টেন রাইটস প্র্যাকটিস করব সেগুলোর কথা ইন ডিটেলসে লেখা আছে। তোমার রাইটস কি আছে, কি করলে কি পানিশমেন্ট হবে না হবে, এগুলা সব কিছু কিন্তু ওখানে লেখা আছে। ক্লিয়ার? Last but not the least, schedules. The last part is we have 4 different schedules or schedules. Okay, কার দায়িত্বটা কি, যেমন প্রেসিডেন্টের দায়িত্ব কি, প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি। আগে অ্যাকচুয়ালি 6টা স্ক্যাজুয়াল ছিল, বা 2টা স্ক্যাজুয়াল অমিট হয়েছে। যেমন একটা হচ্ছে গিয়ে আগে কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হইতো, আমেরিকায় কি হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, বাট এখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় না, এটা আগে হতো, দ্যাট ইজ ক্যান্সেলড, রাইট। প্রাইম মিনিস্টার ইলেকশন হয়, বাট প্রেসিডেন্সিয়াল ইলেকশন এখন আর হয় না। এটা না এটা পার্সোনাল কোয়েশ্চেন না, এটা ডেফিনেটলি এটা ইটস আ টপিক দ্যাট উই ক্যান ডিসকাস, বাট মানে আমার আসলে সত্যি কথা বলতে এই মুহূর্তে জানা নেই যে এটা কেন ক্যান্সেল করা হয়েছিল, অনেক বছর আগে ক্যান্সেল করা হয়েছে। সো এটা আগে হতো, এখন আর হয় না, এখন 4টা ডিফারেন্ট স্ক্যাজুয়াল আছে। ওকে, সো এই সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে আমাদের রিটেন ফর্মের কনস্টিটিউশন। দিস ইজ অল উই হ্যাভ ইন দ্য কনস্টিটিউশন, প্লিজ নো ইট। নাম্বার 2, শুরুতেই বলেছিলাম কনস্টিটিউশন ইজ ফিক্সড, ইটস রিজিড, ইউ ক্যান নট চেঞ্জ ইট। হ্যাঁ, কিন্তু একটা কাজ করা যেতে পারে, এটাকে আপডেট করা যেতে পারে।
যদি আমার আপডেট করতে হয় তাহলে কি করতে হবে? এনি আইডিয়া? যদি আমি কোনো একটা লকে, ধরো ফর এক্সাম্পল তুমি যদি একজন মানুষকে খুন করো, কি হবে তোমার? জেল হবে, শুধু ফাঁসি হবে। তো এই মনে করো মানুষ মানে ওই যে খুনের বদলে খুন, ঠিক আছে, যে ব্যাপারটা, এই খুনের বদলে খুনই হইতে হবে তোমাকে, মানে তোমাকে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর লাইফ অ্যাজ ওয়েল, ডিপেন্ডিং ইফ দ্য জাজ থিংস দ্যাট ইফ ইউ শুড বি কিলড। বাট এটার এখন বাংলাদেশের ওয়ে কি, সেটা হচ্ছে কি ফাঁসি, গলায় ফাঁসি দেওয়া হয়। বাট হোয়াট ইফ আমি বলি যে আচ্ছা ঠিক আছে, মানে মানুষ মারতে হবে তো মারতেছি, কিন্তু ফাঁসি দিয়ে না, লিথেল ইনজেকশন দিয়ে দেবো, রাইট? কিন্তু এটা কি আমি বললেই হয়ে যাবে? আমি সালেহিন মাহবুব বলছি কালকে থেকে লিথেল ইনজেকশন হবে, এক্স্যাক্টলি। বাট আমি এই জিনিসটাকে, যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি এটা বলে যে না ঠিক আছে আমরা এটা করতে চাই, এটাকে আপডেট করতে চাই, ফাঁসি হবে মানে মারাই যাবে, কিন্তু একটু ডিফারেন্টলি, সেটা তুমি করতে পারো। তার মানে কি, তুমি আপডেট করতে পারো, কিন্তু কিভাবে? এইটাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। এরপরে পুরা পার্লামেন্টে ধরে নাও 100 জন মানুষ আছে, তার মধ্যে 2/3 অফ দ্য মেম্বার্স মানে 67 জন, 100 জনের মধ্যে 67 জন যদি বলে যে না ঠিক আছে আমরা এটাকে আপডেট করব, আমরা এখন আর ওই ফাঁসি দিব না, আমরা এখন লিথেল ইনজেকশন দেব, তাহলে এটাকে আপডেট করা পসিবল। কিভাবে? শুধুমাত্র অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং ওখানে 2/3 অফ দ্য পার্লামেন্ট মেম্বার্স হ্যাজ টু ভোট ফর ইট। 3 ভাগের 2 ভাগ মানুষ। এখন আমি যদি বলি যে না 51% ভোট পাইছি, হবে? হবে না। 3 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ হইলে হবে না, 3 ভাগের 2 ভাগ এটাকে বলতে হবে যে না হ্যাঁ ঠিক আছে আমরা এটা আপডেট করতে চাই, তাহলেই পসিবল, না হলে কোনোভাবেই এটা পসিবল না। তুমি অ্যামেন্ডমেন্ট তুমি কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না। কেন চেঞ্জ করতে পারবো না? কোয়েশ্চেন আছে? জি, না এটা সবাই আসতে হবে, পার্লামেন্ট মেম্বারদের তুমি মন চাইলো না আমি আসলাম না, এমন হয় না। সো যখন সবাই আসবে ওই সময় এটা ডিসিশন হবে ইউজুয়ালি। মানে তুমি না আসছো তো কি হয়েছে, তোমাকে মানে স্পিকার তোমাকে দিবে, বলে দিবে যে মানে, কারণ যেদিন পার্লামেন্টের ডেট ওই দিন ইউজুয়ালি আসতে হয়। ওরা অনেকে এসে কি করে, এসে প্রত্যাহার করে, মানে হচ্ছে কি আমি চলে যাচ্ছি, আমি আসছি, আমি প্রেজেন্ট প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে ক্লাসে আসছি স্যার কিন্তু একটু আগে যাই, হ্যাঁ ব্যাপারটা এমন, খেলাটা এমন। আচ্ছা এনিওয়ে, সো এখন ওই যে কি জানি বলছিলাম, যে এটাকে তুমি আপডেট করতে পারবা, চেঞ্জ করতে পারবা না। তুমি যদি এটাতে কোনো কনফ্লিক্ট হয় তাহলে কি হবে সেটা আমি একটু পরেই আসছি। বাট তার আগে প্রিয়াম্বল একটু আগে বুঝিয়ে দিছি। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল ইজ বেসিক্যালি দ্য গাইডিং স্টার ইন দ্য কনস্টিটিউশন, যেটা কিনা তোমার যেই মোরাল, তোমার বেসিস, তোমার মিশন, ভিশন, তুমি কিভাবে আসছো, তোমার হিস্ট্রি, সব কিছু একটা ছোট্ট একটা ফর্মে লেখা আছে, সেটাকেই আমরা প্রিয়াম্বল বলি, যেটা একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি। বাট ওই যেটা একটু আগে বলতেছিলাম মাত্র, যে তুমি এটাকে এইভাবে আপডেট চেঞ্জ করতে পারবে না, আপডেট করতে হবে। কিন্তু এই আপডেট করতে গিয়ে যদি এমন হয় যে তোমার কনস্টিটিউশন মনে করো যেটাকে মানে কনস্টিটিউশনের বাইরে জিনিসটা চলে যাচ্ছে, তখন সেটাকে করা যাবে না। কেন? বিকজ দ্য কনস্টিটিউশন like you have to understand the supremacy of the constitution, because this is the supreme law of your country. এই কনস্টিটিউশনের বাইরে আমরা কেউ না, এই কনস্টিটিউশন তোমার মানতে হবে। কিন্তু কোনো একটা ল যদি এই কনস্টিটিউশনকে কনফ্লিক্ট করে, কোনো একটা আপডেট করতে গিয়ে যদি কনস্টিটিউশনকে কনফ্লিক্ট হয়ে যায়, সেই লটা বা সেই মানে সেই যে ভোটটা সবাই চাচ্ছে, সেটাকে ইনস্ট্যান্ট ভয়েড করতে হবে। ওই ল আর আপডেট হবে না বা থাকবে না। কেন? বিকজ দেয়ার ইজ আ আর্টিকেল, দ্য 7th আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন টেলস ইউ দ্যাট the constitution is as the sole expression of the will of the people, the supreme law of the republic, and if any other law is inconsistent with this constitution, that other law shall, to the extent of the inconsistency, be void. কোনোটা যদি কনফ্লিক্ট করে, কোনোটা যদি বলা হয় যে না কনস্টিটিউশনকে আর মানতেছে না, ওটাকে বাদ দিয়ে দিতে হবে, ওটাকে ভয়েড করে দিতে হবে। লাস্ট আজকের জন্য, লাস্ট বাট নট দ্য লিস্ট, আরও 5টা এরকম ফান্ডামেন্টাল আছে, ওটা আমি পরে দিচ্ছি।
আজকে 5 পর্যন্তই রাখছি। ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম, আমাদের বাংলাদেশের যে ফার্স্ট আর্টিকেল, কনস্টিটিউশনের যে ফার্স্ট আর্টিকেল আছে সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় দ্যাট বাংলাদেশ ইজ আ ইউনিটারি পিপলস রিপাবলিক। বাংলাদেশ ইজ an unitary people's republic, and it means that all powers centralized under the constitution. তার মানে যত গভর্নমেন্টই থাকুক আর যাই থাকুক তাদের সবাই কিন্তু কনস্টিটিউশনের নিচে, কনস্টিটিউশনের উপরে কেউ নাই, and everybody has to abide by this constitution. ওকে, মানে একটু কি মানে বোঝা যাচ্ছে কনস্টিটিউশনের ব্যাপারটা কি and how important is the constitution. For example, তোমাকে যদি হঠাৎ করে ধরে নাও যে তোমাকে যদি ধরো কেউ রাস্তায় হঠাৎ করে তোমাকে ধরো প্রশাসনের লোক তোমাকে সার্চ করছে, তাদের কিন্তু মানে তোমার কিন্তু এটা রাইট, তুমি কি জানো যে তুমি তাদেরকে বলতে পারো আপনি যে প্রশাসনের লোক, আপনার আইডি আছে, ডু ইউ হ্যাভ ইউর আইডি? ইউ মাস্ট আস্ক দেম যে আপনার আইডিটা একটু দেখি। নো, ইউ ক্যান, but it's your right, you may ask and they will show you, trust me. তারা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু উপরেই তাদের আইডি কার্ডটা লাগিয়ে রাখে, তোমরা খেয়াল করে দেখবা, মোটামুটি সবাইকে দেখতে পারবা যে আইডি কার্ড পরা আছে। ইয়েস, সো দ্যাটস গুড, ধরে নেই, বাট আইডি কার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমাকে যদি সে চেক করছে, সে চেক করতে পারবে। তুমি যদি কোনো একটা চেকপোস্টে আটকায় তোমাকে সে চেক করতে পারবে। আর তুমি যদি আইডি কার্ড পড়া না দেখো, তুমি জিজ্ঞেস করতে পারো যে এক্সকিউজ মি, আপনার আইডি কার্ডটা কি দেখতে পারেন, আপনি কি আসলেই পুলিশের লোক? সে দেখাইলো, ওকে চেক করেন, কোনো সমস্যা নেই। না থাকলে তোমার তখন একটা তোমার রাইট হয়েছে তোমার বলার যে আপনার আইডি কার্ড নেই কেন, আমি তো আপনাকে দিয়ে চেক করাবো না, আই এম নট শিওর আপনি আসলে পুলিশের লোক নাকি না। না মানে ভাই, তুমি তোমার রাইট এক্সারসাইজ করবা, এতে করতে গিয়ে যদি তোমার বাধা আসে কিছু করার নেই, হ্যাঁ। বাট তুমি চাইলে এটা বলতে পারো যে আমি একটু আপনার আইডি কার্ডটা দেখতে চাই। যেমন একটা জিনিস খেয়াল করবা যে পুলিশরা কিন্তু ইউজুয়ালি তোমাকে যদি বাসায় ধরতে আসে, তোমাকে ধরতে এসে কিন্তু তারা অ্যাকচুয়ালি দেখাবে আমি অমুক থানা থেকে আসছি, আমার নাম এসআই অমুক, রাইট? এরপর তোমাকে ওর হয়তো আইডি কার্ড পড়া থাকবে অথবা তোমাকে দেখাবে এটা তার আইডি কার্ড। পুলিশ এভাবে বলে না যে আমরা যেটা দেখি, তোমার ওয়ারেন্ট থাকতে হবে, সার্টেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এমনি এমনি তোমাকে ধরতে পারবে না। সো তোমার যে রাইটসগুলো আছে এই রাইটগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। আই থিঙ্ক আমাদের 18টা হিউম্যান রাইটস আছে, যেগুলো তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। নো ইট প্লিজ, আন্ডারস্ট্যান্ড ইট। ইজ ইট মেকিং সেন্স স্যার? আন্ডারস্টুড? ওকে, আজকে এখানে শেষ করছি। আমি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা নেক্সট দিন পড়াবো। থ্যাংক ইউ সো মাচ।